আমি তোমাকে কখনো কাজিন ভাবিনি আরাফ। তুমি তো আমার বাবা মার জায়গা নিয়েছো। তুমি তাহমিদ আর রকস্টার। তোমরা তিনজন আমার কাছে সবচেয়ে প্রিয়। এখন এই জায়গাটা আহনাফকে দেওয়া শুরু করে। আগেও বলেছি, আবারও বলছি, তোমার জন্মের পরে দাদা দাদি ওসিয়ত করেছিলেন তোমার বিয়ে আহনাফের সাথেই হবে। তোমার নামে 50 ভাগ সম্পত্তি এই কারণেই লিখে দিয়ে যাওয়া হয়েছিল, যাতে তাদের ইচ্ছেটা পরিবর্তে তোমার বাবা মার, আহনাফের বাবা মা মেনে নেয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেয়েদের এত ভাগ সম্পত্তি লিখে দেওয়া হয় না, তোমার ক্ষেত্রে হয়েছে শুধু ওদের ইচ্ছেটার বাস্তবায়নের জন্য। আমাদের কোনো ফুফি ছিল না, দাদা দাদি তোমার জন্মাতে অনেক খুশি ছিলেন, তাই ওরা তোমাকে চৌধুরী বংশের বাইরে বিয়ে দিতে রাজি ছিলেন না। আজকাল কি করো বিশ্বাস আছে? তারা ভাবতো যদি বিয়ের পর তাদের আদরের আরুর কিছু হয়ে যায়, তখন আহনাফের সাথে বিয়ে হলে ঘরের মেয়ে ঘরেই থাকবে। অর্ণিকা মুচকি হেসে বলে। দাদা দাদি বেঁচে থাকলে আমি ওদের পটিয়ে নিতাম। আরাফ হেসে বলে। আহনাফ দাদার ফটোকপি একদম বুঝো। দাদার মেজাজ কেমন ছিল? অর্ণিকা কিছু একটা ভেবে বলে। অতটাও খারাপ না। রেগে গেলেই তো ডাইনোসরের মতো হয়ে যায়, আর শক্ত থাকলে একদম কিউট বিড়ালের মতো। দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহনাফ এতক্ষণ অর্ণিকার কথাই শুনছিল। আরাফ আহনাফকে দেখে মুচকি হাসে। আহনাফ অর্ণিকার পেছন ফেরার আগেই সরে গেল। অর্ণিকা আরাফের চোখ অনুসরণ করে পেছন ফিরে দেখে কেউ নেই। অর্ণিকা চোখ ছোট করে আরাফের দিকে তাকিয়ে দরজার কাছে এসে ইমনকে দেখে চমকে ওঠে। ইমন অর্ণিকার পাশ কেটে আরাফের রুমে ঢুকে। আরাফ ইমনকে দেখে বলে। শুনলাম তোরা নাকি আমার অরুণ সাথে কথা বলছিস না? ইমন বাঁকা চোখে অর্ণিকার দিকে তাকিয়ে বলে। তোর আরোকে বল আগে আমাদের বন্ধুর কাছে ক্ষমা চাইতে। অর্ণিকা পা ধাপিয়ে বলে ওঠে। ক্ষমা চেয়েছি, কিন্তু ওই ভূতটা আমার সাথে কথাই বলছে না। এভাবে বুট ডাকলে ক্ষমা করবে? অর্ণিকা কিছু একটা ভেবে বলে। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এটাই কি? অরুণিকা আরাফের রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে আর আহনাফের রুমের সামনে এসে দাঁড়ায়। আহনাফ অরুণিকাকে দেখে মুখ ঘুরিয়ে বলে। আমার রুমে কেন এসেছো? অরুণিকা আহনাফের ঘরে ঢুকে আহনাফের বিছানায় ধপ করে উঠে বসে। আহনাফ বলে। যাও এখান থেকে। অরুণিকা গালে হাত দিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলে। আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। দেখলাম আমি রান্না করছি, হঠাৎ তেলের কড়াই আমার পায়ে এসে পড়লো। বাস অমনিতেই আমি। আহনাফ অরুণিকার হাত চেপে ধরে বলে। মিথ্যা স্বপ্ন বলা বন্ধ করো। স্বপ্ন নিয়ে মিথ্যা বলা উচিত না। তোমার সমস্যা কি বললে বললাম। এখন তুমি এটা ভাবছো আমি তোমার মিথ্যে স্বপ্নের কথা শুনে আবার আগের মতো তোমার পেছনে সময় নষ্ট করব? এটা তোমার ভুল ধারণা। তোমার রান্নাঘরে গিয়ে হাত পুড়িয়ে আসতে ইচ্ছে করলে যাও, আমি তোমার সাথে কোথাও যাব না। একা কাজ করতে না পারলে বাসায় আরো অনেকে আছে, তাদের সাহায্য নাও। আমাকে বিরক্ত করা বন্ধ করো। তুমি ছাড়া কে আছে আমার বলো? আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলে। তুমি বিরক্ত হও না এই একটা লাইন সবাইকে কপি পেস্ট করে শোনাতে? সবাইকে কথা শোনায়? শুধু তোমাদের ছজনকেই তো শোনায়। তুমি ছাড়া আমার কে আছে? তুমি ইজ ইকুয়াল টু আরাফ, ইমন, তাহমিদ, ইভান, রকস্টার। তো একই কথাই তো হলো। হ্যাঁ, আহনাফ মাথা হাত দিয়ে কিছুক্ষণ বসে রাখ। অরুণিকা বলে। আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু দেখো আমি সব স্বপ্ন বাদ দিয়ে তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। আমি এত বড় ত্যাগ দিচ্ছি, তুমি কি আমাকে ক্ষমা করে তোমার জিরাফের মতো উঁচু মাপের ইগোকে ভুলতে পারবে না? আহনাফ অরুণিকার কথা শুনে বলে। ইগো আর আত্মসম্মান দুটো আলাদা বিষয় অরু। তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছ। তোমার সাথে আমার কোনো ইগোর সম্পর্ক নেই। তুমিই তো আমার অহংকার। তুমি ছাড়া আমার কিসের অহংকার? কিন্তু এর উপরেও আছি আমি নিজেই, আর আমি মানেই আমার আত্মসম্মান। তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছো অরু, তাই আমি এত সহজে এসব ভুলে তোমার সাথে স্বাভাবিক হতে পারবো না। আমার একটু সময় লাগবে, আমাকে আপাতত স্পেস দাও। আহনাফ কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। অরুণিকা মুখ বাঁকিয়ে বলে। সব কথাই মাথার উপর দিয়ে যাচ্ছে। ইগো আর আত্মসম্মান সহজ দুইটা শব্দকে এভাবে পেঁচিয়ে দিয়ে চলে গেল।
সানায়া ইভানের হাত ধরে পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠছে। এই হাতটা তার কাছে পরম বিশ্বস্তের হাত। পাহাড়ের উঠেই সানায়া হাসতে লাগলো। ইভান ভ্রুকুচকে বল, তুমি হাসছো কেন? আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে তাই। ইভান মুগ্ধ দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে আছে। যার কাছে প্রকৃতি দেখায় স্বপ্ন, সেই মেয়েটা কখনোই কৃত্রিম হতে পারে না। সে তো প্রকৃতির মতোই প্রাকৃতিক আর হাস্যোজ্জ্বল হবে। কিছু একটা ভাবতে ভাবতেই হঠাৎ ইভানের মুখটা গম্ভীর হয়ে গেল। সানায়া ইভানের দিকে তাকিয়ে বলে, ইভান, তোমাকে হাসলে ভালো লাগে, এভাবে মুখটা অন্ধকার করে রেখেছো কেন? ইভান হাসার চেষ্টা করতে সানায়া বলে, বাসায় সবাইকে গম্ভীর মুখে দেখতে দেখতে আমি খুব বিরক্ত হয়ে গেছি। অন্তত তুমি আমার সামনে হাসলে আমার ভালো লাগবে। ইভান হেসে সানায়ার হাতটা ধরে বলে, আই প্রমিস, অন্তত তোমার সামনে আমি হাসবো। সানায়া ইভানের হাতের দিকে তাকিয়ে রয়। ইভানের স্পর্শ এতটাই গভীর যে তার ইচ্ছে করছে এভাবেই কয়েক মুহূর্ত পার হয়ে গেলে কোনো আপত্তি নেই তার। তারা পাহাড় থেকে নামার সময় জুতোর ফিতার সাথে পা আটকে সানায়া ধপ করে নিচে পড়ার আগে ইভান তার বাহু আটকে ধরে। সানায়া সাথে সাথেই চেঁচিয়ে বলে ওঠে, ইভান, আমি নিচে পড়লে মরে যাব কিন্তু। ইভান সানায়ার ভীত চেহারা দেখে হেসে বলে, পাহাড়ের শেষ প্রান্ত এখনো তোমার 2 হাত দূরে আছে। এখান থেকে ধাক্কা দিলে তুমি মাটিতেই পড়বে, পাহাড় থেকে নিচে পড়বে না। সো রিল্যাক্স। ইভান সানায়াকে সোজাভাবে দাঁড় করিয়ে নিচে তাকালো। দেখলো সানায়া জুতোর ফিতে খুলে গেছে। ইভান নিজেই তার জুতোর ফিতে লাগিয়ে দিতে দিতে বলে, এখনো পিতে লাগানো শিখুনি? এদিকে সানায়া ইভানের ঘন চুলগুলোর দিকে তাকিয়ে রয়। সে আজ পর্যন্ত শুনে এসেছে মেয়েদের খোলা চুল ছেলেদের খুব আকর্ষণ করে, কিন্তু আজ সে নিজেকে দেখে ভাবছে মাঝে মাঝে ছেলেদের চুলও মেয়েদের আকর্ষণ করতে সক্ষম হয়। সানায়া হঠাৎ কি ভেবে ইভানের ঘন চুলের মধ্যে হাত ডুবিয়ে দিল। ইভান মাথা তুলে ভ্রু কুঁচকে সানায়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সালাম করছি না যে মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছ? সানায়া হেসে বলে, আমার দোয়া নিয়ে রাখো, মাঝে মাঝে বন্ধুদের দোয়ায় সফলতা আসে। ইভান দাঁড়িয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলে, কেমন সফলতা আসবে? এই ধরো প্রেমে পড়বে বা বিয়ের তারিখ ঠিক হবে। ইভান কিছু একটা ভেবে বাঁকা হেসে সানায়ার দিকে ঝুঁকে বলে, তাহলে মনে করো তোমার দোয়া কবুল হয়ে গেছে। এই কথা বলে ইভান পাহাড়ের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সানা ইভানের কথায় কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ইভানের পেছন পেছন এসে বলে, কি বললে? দোয়া কবুল হয়ে গেছে মানে? তুমি প্রেমে পড়েছো নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে, কোনটা? ইভান কিছুই বলল না। সে হাসির রেখা মুখে টেনে নিচে নামছে। সানায়া বিরক্তি সুরে বলে, বলো না, চুপ করে আছো কেন? ইভান সানায়ার হাত ধরে বলে, এত প্রশ্ন করো কেন? বলো তো। বললাম তো তোমার দোয়া কবুল হয়েছে। এখন বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো কি হয়েছে। এদিকে কয়েকদিন পর অরুণিকা কলেজ থেকে বের হয়ে দেখে তার কলেজ গেটের সামনেই ইমান দাঁড়িয়ে আছে। ইমানকে দেখেও না দেখে হান করে অরুণিকা সামনে হেঁটে যেতে লাগে। তখন ইমান দৌড়ে তার কাছে এসে বলে, অরুণিকা, কেমন আছো? ইমান সামনে আসায় অরুণিকা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনি এখানে? তোমার সাথে দেখা করতে এসেছি। কেন? তোমার সাথে কিছু কথা ছিল। কথা থাকলে একদিন বাসায় আসেন, তারপর কথা হবে। অরুণিকা আবারও হাঁটতে লাগে। ইমান এবার তার পিছু পিছু হাঁটছে। অরুণিকা পেছন ফিরে ইমানকে দেখে বলে, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলে, না না না, আহনাফ আমাকে নিতে আসবে। ইমান হঠাৎ অরুণিকার অনুমতি ছাড়াই তার হাত ধরে বলে, মিথ্যে কথা কেন বলছো অরু? আমি জানি আজ আহনাব ভাইয়া আসবে না। ইমানকে মনে মনে পছন্দ করলেও অরুণিকার কেমন যেন ভয় লাগছে। সে কোনোভাবেই ইমানের সাথে নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। সে ইমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আপনি আমার হাত ধরলেন কেন? আহনাবও তো তোমার হাত ধরে, ওকে তো কখনো বারণ করনি। আহনাফ আর আপনি এক নন। জানি আমরা আলাদা, আর এটা জানি তোমার কাছে আমি অনেক স্পেশাল। অরুণিকা অবাক হয়ে বলে, মানে?
ইমান মুচকি হেসে বলে, চলো আমরা কোথাও বসি, তারপর সব কিছুর সমাধান হবে। অরুণিকা আবার এদিক ওদিক তাকাতে লাগলো। মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল আরাফের অভিমানী মুখ, আহনাফের রাগ আর বাকিদের উপেক্ষা। অরুণিকা কোনোভাবেই তার কাছের মানুষগুলোকে কষ্ট দিতে চায় না, তাই সে মাথা নেড়ে বলে, না, আমি আপনার সাথে কোথাও যাব না। যা বলার এখানেই বলুন, বলে এখান থেকে চলে যান। ইমান কিছু একটা ভেবে বলে, ওকে ফাইন, বলছি শুনো। শুনছি, বলুন। আগে আমার দিকে তাকাও। অরুণিকা ইমানের দিকে তাকাতেই ইমান বলে, আমি তোমাকে ভালোবাসি অরু। অরুণিকা ইমানের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। তার মনে অজানা ভালো লাগা কাজ করছে। তবুও সেই ভালো লাগাটাকে প্রকাশ না করে বিস্ময়সূচক কণ্ঠে বলে, এটা আপনি আমাকে কেন বলছেন? তোমাকে না বলে কাকে বলবো? দেখুন, আমার আপনাকে ভালো লাগে না। ইমান হেসে বলে, মিথ্যে বলছো কেন অরু? আমি কেন মিথ্যা বলবো? আমি জানি তুমি মিথ্যে বলছো। আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো, আর এটাও শুনেছি তুমি আহনাফকে বিয়ে করতে চাও না। অরুণিকা অবাক হলো। সে মনে মনে ভাবলো, এই কথা ইমান কিভাবে জানলো? আমি তো ওকে কখনোই এই কথা বলিনি। আর বাড়ির বাইরে তো কেউই এই বিষয়ে কিছুই জানে না। আরাফরা তো কখনোই এই ব্যাপারে ইমানকে জানাবে না, কারণ ওরা তো এই সম্পর্কেই মানছে না। আর মৌ ভাবি তো ইমানকে ভালোভাবে চেনেও না। তাহলে ইমানকে এই কথা কে বলেছে? আরবান মামা। কিন্তু উনি কেন শুধু শুধু ওকে এসব বলতে যাবেন? এটা বলে ওনার কী বা লাভ হবে? আজ শহরে বৃষ্টি নেমেছে। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে। সানায়া গাড়ি থামিয়ে এই বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে পড়ে। ইভান সানায়াকে আটকাতে পারে না। শহরের নিস্তব্ধ পথ, গোধূলি বাদলা আর ঝুম বৃষ্টি, একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইভান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে ছাতা বের করে সানায়ার কাছে গিয়ে বলে, তুমি কিন্তু তোমার গাড়ি নিয়ে বাসায় ফিরবে। আমি তোমাকে আর আমার গাড়িতে উঠাবো না। সানায়া বৃষ্টিতে ভিজতে ভিজতে বলে, কেন? আমার সিট ভিজে যাবে তাই। সানায়া ইভানের হাত থেকে ছাতা কেড়ে নিয়ে ছাতাটা বন্ধ করে দিল। ইভান সানায়ার এমন কাণ্ডে খুব বিরক্ত হলো। সানায়া ছাতা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। ইভান রাগী কণ্ঠে বলে, দেখো, এটা রাস্তা, তোমার বাড়ির গার্ডেন না যে এভাবে লাপাচ্ছ। সানায়া হেসে বলে, এখন কি আমাকে গাড়িতে উঠাবে না? তুমিও তো ভিজে গেছো। আমার ক্ষেত্রে যদি এমন নিয়ম থাকে, তাহলে তোমার ক্ষেত্রে কেমন হবে? ইভান কিছুক্ষণ রাগী দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই সানায়া ইভানের হাত ধরে বলে, আমি যতদূর জানি তুমি মানুষটাই প্রাকৃতিক, তাহলে এত চমৎকার মুহূর্তে হারিয়ে ফেলতে চাও কেন? ইভান সানায়ের মুখে এমন কথা শুনে অন্যমনস্ক হয়ে গেল। সানা ইভানের ভেজা চুলগুলো এলোমেলো করে দিয়ে বল, কি ভাবছো? ইভান সানায়ার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে সানায়ার হাত ধরে তাকে রাস্তার মাঝখানে নিয়ে গেল। সানা ইভানের এমন কাণ্ডে প্রচুর অবাক হলো। সানায় কিছু বলার আগে ইভান বলল, তোমার দেখছি চমৎকার সৃষ্টি করার লোভ চেপে বসেছে। আজকাল তোমার মনটাও হয়তো নিয়ন্ত্রণ হারাচ্ছে। সানায়া আমতা আমতা করে বলে। এমন কিছু না। ইভান সানায়াকে নিজের কাছে টেনে এনে বলে, তোমাকে আজকে চমৎকার একটা মুহূর্তের সাথে পরিচয় করিয়ে দিব। পরিচিত হতে চাও? সানায়ের গলায় কথা আটকে গেছে। সে কখনো কোনো পুরুষ মানুষের এত কাছে আসেনি, আর আজ সেই কাছে আসার অনুভূতি তার অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে। সানায়া ভাবছে সে কি আজ ইভানকে বেশি পেয়ে যাচ্ছে। অনুভূতি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া ভালো, কিন্তু আজ তার অনুভূতি সীমা হারাচ্ছে। এদিকে ইভান সানায়ের মুখের উপর লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে উষ্ণ কণ্ঠে বলে, আমি আগে কখনো কোনো বৃষ্টি সিক্ত মেয়ের দিকে তাকাইনি, আজ প্রথম দেখছি। সানায়া কাপা কণ্ঠে বলে, কেন দেখোনি? সময় সুযোগ একটাও হয়নি। আজ হয়েছে? তুমি সাথে থাকলে সব সুযোগ সহজে ধরা দেয়, সবসময় হাতের মুঠোয় চলে আসে। সানায়া লাজুক হেসে মাথা ঝুঁকায়। ইভান সানায়ার হাসি দেখে বুঝে সানায়ার অনুভূতি শুধু বন্ধুত্বের মাঝে আবদ্ধ নেই, বহুদূর গড়িয়েছে। হয়তো সে প্রকাশ করার কোনো ভাষা পাচ্ছে না, হয়তো বা সাহস বা সুযোগ হচ্ছে না।
মিনিট পাঁচেক এভাবেই তারা একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে রইল। হঠাৎ গাড়ির হর্ন শুনতেই ইভান সানায়াকে টেনে রাস্তার একপাশে চলে গেল। আর কিছুক্ষণ পর একটা গাড়ি তাদের অতিক্রম করে চলে গেল। সানায়া বলল, এই রাস্তায় গাড়ি কম আসা যাওয়া করে, তাই আমার এই জায়গাটা খুব প্রিয়। ইভান অন্যদিকে তাকিয়ে আছে। সানায়া তার কাছে এসে তার মুখটা নিজের দিকে ফেরাতে ইভান সানায়ার হাতের দিকে তাকায়। সানায়া ইভানের এমন তাকানো দেখে হাত সরিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। হয়তো সে একটু বেশি অধিকার খাটিয়ে ফেলছে। তারা তো শুধু বন্ধু, বন্ধু হয়ে কি এত অধিকার খাটানো উচিত? কিন্তু সানায়া তো ইভানকে শুধু বন্ধু ভাবে না, খুব কাছের মানুষ ভাবে, খুব আপন মানুষ। তার ইচ্ছে করে সব বাধা ভুলে ইভানকে নিজের কাছে রেখে দিতে। তারা এখন প্রতিদিনই দেখা করে। আর দিন শেষে ইভান যখন সানায়াকে বিদায় দেয়, সেই মুহূর্তটা সানায়ের জন্য খুব কষ্টকর হয়ে যায়। সেই মুহূর্তে তার খুব কান্না আসে। তবুও পরের দিন তো আবার দেখা হবে, এই ভেবে আবার নিজের মনকে বুঝিয়ে নেয়। ইভান গাড়ি থেকে পেছনে একটা প্লাস্টিকের ব্যাগ বের করে সিটটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিল। তারপর সানায়াকে বসতে বলে। সানায়া মুচকে এসে গাড়িতে উঠে বসে। ইভানও গাড়িতে উঠে বসে। গোধূলি বেলায় মাঝ রাস্তায় বৃষ্টিস্নিগ্ধ মুহূর্তে একটা সুদর্শন যুবকের নিজেকে উৎসর্গ করার প্রতিটি যুবতী মেয়ের কাছে চমৎকার মুহূর্ত। আর মানুষটা যদি প্রিয় হয় তাহলে সে অনুভূতি মিষ্টি হাসিতে প্রকাশ পায়। যদি কিন্তু অপ্রিয় হয় তাহলে এমন মুহূর্তে কোনো পুরুষের স্পর্শ চোখ বাড়ি হয়ে আসে। আর তোমার চোখ দেখে মনে হলো তুমি খুব মজা পেয়েছো। ইভানের শেষ কথাটা শুনে লজ্জায় সানায়া মুখটা লাল হয়ে গেল। ঠান্ডার মধ্যেই সানায়ের মুখটা গরম হয়ে যাচ্ছে। ইভান সানায়ের লাজুক ভাব দেখে তার গেল টেনে ধরে বলে, তোমার এই হাসিটা আমার বেশি ভালো লাগে। বলক মেয়েদের আলাদা একটা ভাব তোমার মধ্যে আছে, আর এটাই আমাকে বেশি আকর্ষণ করে। সানায়া মনে মনে লাফাতে লাগে। আজকে ইভানের সব কথাই যেন তাকে হাওয়ায় ভাসিয়ে নিচ্ছে। আচ্ছা, ছেলেটা আজ এত মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? সানায়া বিড়বিড় করে বলে। থু থু থু, নজর না পড়ুক। ইভান ভ্রু কুঁচকে সানায়ের দিকে তাকিয়ে বলে। কি করলে তুমি এটা? সানায়া অবাক হয়ে বলে। কখন কি করলাম আবার? ইভান শব্দ করেই হাসে। সে আর কিছু না বলে গাড়ির চাবি ঘোরায়। এদিকে উপমার আগে গজগজ করতে করতে নিজের ডেস্কে এসে বসে। আজকাল রিয়াজুর রহমানের কাজকর্ম তার কাছে সুবিধার মনে হচ্ছে না। সারাদিন তাকে এটা সেটা বলে নিজের কেবিনে ডেকে নেবে আর তার দিকে তাকিয়ে থাকবে। যদিও সে রিয়াজুর রহমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই বলে কি অ্যাসিস্ট্যান্টকে এভাবে দেখা থাকতে হবে? ডেস্কে বসে উপমা হাঁসফাঁস করছিল। তখনই রিয়াজুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে দাঁড়ালেন। উপমা কারো উপস্থিতি পেয়ে পেছন ফিরে রিয়াজুর রহমানকে দেখে ভরকে গেল। রিয়াজুর রহমান দুহাত সামনে এনে বলে, রিল্যাক্স রিল্যাক্স। এভাবে হনহনিয়ে আমার কেবিন থেকে বের হয়ে যাওয়ার কারণটা জানতে পারি? উপমা ধীর কণ্ঠে জবাব দিল, আপনার এভাবে তাকিয়ে থাকাটা আমার পছন্দের না। পুরুষ মানুষ মেয়ে লোকের দিকে তাকাবেই, এটা স্বাভাবিক। বাট ট্রাস্ট মি উপমা, আমি খারাপ দৃষ্টিতে তোমার দিকে তাকাইনি। এটা ভালো দৃষ্টি, শুভ দৃষ্টি। উপমা রিয়াজুর রহমানের দিকে সেকেন্ড খানিক রাগী দৃষ্টিতে তাকিয়ে ডেস্ক থেকে বেরিয়ে চলে এলো। রিয়াজুর রহমান উপমার পিছু নিতে গেলেন। নিয়াজ হোসেন তার হাত ধরে আটকালো আর বলল, রিয়াজ, নিজেকে নিয়ন্ত্রণে রাখ, তুই ভাস্কর গ্রুপের এমডি। রিয়াজুর রহমান নিয়াজ হোসেনের হাত ছাড়িয়ে নিয়ে উপমার পিছু নেমে গেল। উপমা নিচে নামতে সিঁড়িতে তুর্যকে দেখে থমকে গেল। তুর্য উপমাকে দেখে দৌড়ে উপমার কাছে এসে বলে, উপমা, কেমন আছো তুমি? কতদিন পর তোমায় দেখলাম। আমার ফোন ধরো না কেন তুমি? 5 মাস হয়ে গেছে। এখন তো অন্তত বাড়ি ফিরে আসো। আর কত অভিমান রাখবে? উপমা কিছু বলার আগে রিয়াজুর রহমান পেছনে এসে দাঁড়ান। তুর্য রিয়াজুর রহমানকে দেখে অবাক হয়। রিয়াজুর রহমান হাত এগিয়ে দিয়ে বলে, হাই, আমি রিয়াজুর রহমান, উপমার বস। রিয়াজুর রহমান অদ্ভুত দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে আছে, যা দেখে তুর্যের খুব সন্দেহ হলো। এদিকে উপমা তুর্যের পাশ কাটিয়ে বের হতে যাবে, তখনই তুর্য তার হাত ধরে বলে, তোমার সাথে কিছু কথা ছিল। উপমা হাত ছাড়িয়ে নিয়ে বলে, অন্য কোনো একদিন, আমার এখন তাড়া আছে। উপমা এই বলে চলে গেল। তুর্য তার পিছু নিতে গেলে রিয়াজুর রহমান বলে, আমি খুব সোজাসাপটা কথা বলা পছন্দ করি। তুর্য ভ্রু কুঁচকে রিয়াজুর রহমানের দিকে তাকালো। রিয়াজুর রহমান তার সামনে এসে বলে, আমি উপমাকে পছন্দ করি।